নমস্কার, আমি দীপাঞ্জন ডিপিএস ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর তরফ থেকে। আগের দিন আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস নিয়ে কিছু কথা বলেছিলাম। আমি বলেছিলাম প্রত্যেক ইন্ডিভিজুয়ালেরও ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করা দরকার, প্রফিট অ্যান্ড লস তৈরি করতে হবে, ব্যালেন্স শিট তৈরি করা দরকার। সেখানে আমার কাছে বেশ কিছু গ্রাহকের একটা প্রশ্ন আসছে, ইন্ডিভিজুয়ালের আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর কিসের প্রয়োজনীয়তা আছে। এবার আমি আপনাদের একটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, পৃথিবীর সমস্ত দেশে আইটি রিটার্ন সাবমিট করতে হয়, বিভিন্ন নামে পরিচিত সেগুলো। আমাদের দেশে প্রত্যেক বছরই ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়। তা আপনারা একটু ভালো করে ভেবে দেখুন তো, ইনকাম ট্যাক্স রিটার্ন যে সাবমিট করি আমরা, ইনকাম ট্যাক্স রিটার্নটা কি আসলে? সেটা তো একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। সেখানে তো আপনার প্রফিট অ্যান্ড লস, কিছু কিছু ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নয়, কিছু কিছু ইন্ডিভিজুয়ালের তো প্রফিট অ্যান্ড লস তৈরি করতে হয়, ব্যালেন্স শিট তৈরি করতে হয়। তাহলে আপনারা যদি ভালো করে ভাবেন তাহলে বুঝতেই পাচ্ছেন, আমাদের সিস্টেমের মধ্যেই কিন্তু এগুলো সব আছে। আমরা সেগুলো নিয়ে সেভাবে পর্যালোচনা করি না। এবার বিষয়টা হচ্ছে, আমি ইদানিং কালে বেশ কিছু ক্ষেত্রে, মানে এই যে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা কেন প্রয়োজন সেটার বিষয়ে আমি কথা বলতে গিয়েই আমি এই কথাগুলো নিয়ে আসছি। ইদানিংকালে আমি বেশ কিছু লোকজনের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি যে তারা, বেশিরভাগ 100 জনের মধ্যে প্রায় 70-80% মানুষ টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছে, হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছে, মেডিকেল ইন্স্যুরেন্স নিচ্ছে যাকে বলা হয়। তো সেটা দেখে এবং শুনে আমার খুবই আনন্দ হয়েছে যে লোকজনের মধ্যে সেই ধরনের অ্যাওয়ারনেস বাড়ছে, যে তারা টার্ম ইন্স্যুরেন্সের কথা ভাবছে, তারা মেডিকেল ইন্স্যুরেন্সের কথা ভাবছে। কিন্তু আমি যখন তাদেরকে জিজ্ঞেস করছি, আপনাদের কত টাকার মেডিকেল ইন্স্যুরেন্স আছে বা কত টাকার টার্ম ইন্স্যুরেন্স আছে, মেডিকেল ইন্স্যুরেন্সের কথায় তারা বলছে, অধিকাংশ লোকের উত্তর 5 লাখ, 2 লাখ, 3 লাখও আছে। খুব কম লোকের মধ্যে 10 লাখ, 15 লাখ, 20 লাখের বেশি এরকম বোধহয় হাতের কর গুনে বলা যায় কজন নেয়। টার্ম ইন্স্যুরেন্স আছে, কত টাকার আছে? 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি, 1 কোটির ওপরে, সেটাও খুব রেয়ারেস্ট ইনসিডেন্ট। এবার বক্তব্য হচ্ছে, এগুলো তো আমার লাইবিলিটি ইন্স্যুরেন্স। এবার লাইবিলিটি ইন্স্যুরেন্স কি? লাইবিলিটি ইন্স্যুরেন্স মানে হচ্ছে আমার এই টাকার লাইবিলিটি আছে। অর্থাৎ এই টাকার লাইবিলিটি আছে, সেটা আমি বুঝবো কি করে? সেটা তো আমাকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যদি আমি প্রপারলি না করি, আমি যদি আমার প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট না তৈরি করি, তাহলে আমার কত টাকা আয়, কত টাকা আমার অ্যাসেট, কত টাকা আমার লাইবিলিটি, সেটা বুঝবোই বা কি করে? আর আমি সেটা যদি বুঝতে না পারি, তাহলে স্বাভাবিকভাবেই আমার টার্ম ইন্স্যুরেন্স আছে, কিন্তু কেনই বা 50 লাখ টাকার আছে, কেন 55 লক্ষ টাকার নেই? লাইবিলিটি তো কখনো 50 লাখ টাকার এরকম ভাবে লেখা থাকে না। কেনই বা 75,700,000 টাকার লাইবিলিটি ইন্স্যুরেন্স নেই? কেন 1.25 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স নেই? 5 লাখ টাকারই কেন মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে, তার বেশি কেন নেই? আপনি জানেন, আমি একটা ছোট্ট ডেটা দিচ্ছি। সেটা হচ্ছে যে লাস্ট ইয়ার কলকাতার যে কোনো রেপুটেড নার্সিং হোমের শুধু টুইন শেয়ারিং বেড চার্জ, শুধু বেড, আমি বলছি অন্যান্য কিছু নয়, টুইন শেয়ারিং বেড চার্জ আপনার গত বছরে ছিল 3,500 টাকার কাছাকাছি। এবছরে বেড চার্জ হচ্ছে 3,800 টাকা। তাহলে কত টাকা বৃদ্ধি পেল? গত বছরে কোনো আরএমও ডাক্তার, যখন আপনি নার্সিংহোমে অ্যাডমিট হন, তখন আরএমও ডাক্তারের ভিজিট ছিল 800 টাকা। এখন নার্সিংহোম টু নার্সিংহোম সেটা 1,000 টাকা বা 1,200 টাকা, অনেক ক্ষেত্রে 1,500 টাকাও। কত পার্সেন্ট বৃদ্ধি হলো? প্রত্যেকটা ক্ষেত্রেই, কোনোটা ক্ষেত্রে 10% বেড চার্জের ক্ষেত্রে আমি বলছি। বেড চার্জ মানে হচ্ছে শুধু নেকেড বেডটা, মানে সেখানে কোনো অ্যাপারেটার অ্যাড অন নেই, মানে কোনো অক্সিজেন সিলিন্ডার, সেগুলো সব আলাদা আলাদা চার্জ। অক্সিজেন, স্যালাইন বা আদার্স কোনো অ্যাপারেটার যদি সেখানে অ্যাড হয়, সেগুলোর চার্জ কিন্তু আলাদা। তো এগুলোর যখন বৃদ্ধি হচ্ছে, তাহলে কেন আমার মেডিকেল ইন্স্যুরেন্সটা বা আমার টার্ম ইন্স্যুরেন্সটাকে নিয়ে আমি আরেকবার সেটাকে নিয়ে ইভ্যালুয়েশন করব না? আপনার কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন প্রত্যেক বছর সাবমিট করতে হয়।
এরকম নয় যে আমি এবছর সাবমিট করলাম বলে সামনের বছর আর সাবমিট করব না। অর্থাৎ আমাদের দেশের বা প্রত্যেক দেশেই সরকার বা ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানতে চায় যে আপনার আয় এবং ব্যয়ের মূল্যায়ন প্রত্যেক দেশ জানতে চায়, এবং সেটা আপনার একটা নিয়মের মধ্যে পড়ে, আপনাকে দিতেই হবে, নইলে পেনাল্টি আছে। তা আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কেন সেটা প্রতি বছর বছর ইভ্যালুয়েট করব না? আমি অধিকাংশ লোকের সঙ্গে যখন কথাবার্তা বলেছি, তারা এই জিনিসটা নিয়ে ইভ্যালুয়েশন করাটা তো দূরস্থ, সেটা নিয়ে হয়তো বছরের পর বছর চলছে। তাদের কত টাকার মেডিকেল ইন্স্যুরেন্স আছে তারা নিজেরাই হয়তো ভুলে গেছে, কেননা সেটাকে নিয়ে কোনোদিন বসাই হয়নি তাদের। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে আপনাদের যারা যারা ফাইন্যান্সিয়াল প্ল্যানার আছে তাদেরকে নিয়ে অন্তত বছরে একবার করে আপনার যা যা ইনভেস্টমেন্ট আছে সেগুলো নিয়ে একবার অন্তত আলোচনা করুন। আমি আপনাকে আরো একটা ডেটা দিচ্ছি যে টার্ম ইন্স্যুরেন্স সবচেয়ে বেশি মাত্রায় ল্যাপস হয়। আপনি যদি ভালো করে একটুখানি প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির ডেটা আপনি সংগ্রহ করেন এবং সেটা নিয়ে যদি অ্যানালিসিস করেন, তাহলে দেখবেন টার্ম ইন্স্যুরেন্স ম্যাক্সিমাম ল্যাপস হয়। এবং এই ল্যাপসেশনের কারণও হচ্ছে ওই একই, যে আমার কাছে কোনো টার্গেট ফিক্স নেই। আমি যখন নর্মাল কোনো ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলি তখন বললাম হয়তো যে আপনার 10 বছর বাদে আপনি 1 কোটি টাকা পাবেন, বা 20 বছর বাদে আপনি 2 কোটি টাকা পাবেন। তখন একটাই প্রশ্ন অপর এন্ড থেকে আমার কাছে আসে যে আজ থেকে 10 বছর বাদে 1 কোটি টাকা আর কি আছে, তার তো কোনো ভ্যালু নেই। আজ থেকে 20 বছর বাদে 2 কোটি টাকার কি আর ভ্যালু আছে, সে তো 2 লক্ষ টাকার সমান। তাহলে টার্ম ইন্স্যুরেন্সটা বা লায়াবিলিটি ইন্স্যুরেন্সটা আজ থেকে 10 বছর বাদেও 5 লাখ টাকা থাকবে কেন, বা 50 লাখ টাকা বা 1 কোটি টাকা থাকবে কেন? আজ থেকে 20 বছর বাদেও আপনার লায়াবিলিটি ইন্স্যুরেন্সটা একই জায়গায় থাকবে কেন? হয় কমবে না হয় বাড়বে। কমার চান্স টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কমতে পারে, কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কমার তো কোনো প্রশ্নই উঠছে না। এগুলো নিয়ে আরো বিস্তারিত আমি আলোচনা করতে চাই। আমরা পরবর্তী ভিডিওতে এই সব নিয়ে আরো আলোচনা করব। এবং ইন দ্য মিন টাইম আপনাদের যদি কোনো রকম কোনো কোয়ারি বা কোনো সাজেশনের প্রয়োজন হয়, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার, আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ বা আমার টেলিগ্রামে আপনারা টেক্সট করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলো সঠিক মূল্যায়ন করার। ধন্যবাদ।